অন্তরিক্ষের গল্পবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনবেন নরওয়েজিয়ান উড গল্পের ৫০ পর্ব। ডিনার সেরে রুমে আসার পর নাওকো আমি কার্ড খেললাম। রেইকো তার গিটার নিয়ে বাঘ প্র্যাকটিস করতে লাগলো। কালকে তুমি কখন যাচ্ছ? রেইকো গিটার রেখে সিগারেট ধরাতে ধরাতে বলল। সকালের নাস্তা করেই, আমি বললাম। ৯টায় বাস ধরলে আমি ঠিক সময়ে গিয়ে রাতের কাজ ধরতে পারবো। খারাপ লাগছে। তুমি আরো কিছুদিন থাকলে ভালো হতো। আমি যদি এখানে বেশি দিন থাকি, সারা জীবনের জন্য এখানে আটকে যেতে পারি, হাসতে হাসতে বললাম। হয়তো, রেইকো বলল। তারপর নাওকোর দিকে তাকালো সে। ও আচ্ছা, ওকার থেকে আমার কিছু আঙ্গুর আনার কথা ভুলে গিয়েছিলাম। তুমি চাও আমি তোমার সাথে আসি? নাওকো জানতে চাইল। তার চেয়ে বরং তোমার মিস্টার ওয়াতানাবেকে ধার নিতে পারি? নিশ্চয়ই, নাওকো বলল। দারুণ, চলো শুধু আমরা দুজন, আবার রাতের অভিসারে যাই। রেইকো আমার হাত ধরে বলল। কালকে প্রায় চলেই গিয়েছিলাম, আজকে পুরোটা চলো যাই। ঠিক আছে, নাওকো কবর রাগ দেখিয়ে বলল। যা খুশি করো। রাতের ঠান্ডা বাতাস বাইরে। রেইকো তার শার্টের উপর ধূসর নীল রঙের কার্ডিগান পরে জিন্সের পকেটে হাত ঢুকিয়ে হাঁটছিল। আকাশের দিকে তাকিয়ে কুকুরের মতো ঘ্রাণ নিল বাতাসের। বৃষ্টির গন্ধ পাওয়া যাচ্ছে, বলল সে। আমি গন্ধ শোঁকার চেষ্টা করলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। আকাশে অনেক মেঘ ছিল সত্যি, চাঁদ ঢেকে যাচ্ছিল। আমরা গাছপালা সমৃদ্ধ জায়গাটায় গেলাম যেখানে স্টাফরা থাকে। রেইকো আমাকে ১ মিনিট দাঁড়াতে বলে একটা ঘরের দরজায় গিয়ে বেল দিল। এক মহিলা দরজা খুলল। কোনো সন্দেহ নেই সে এই বাসার গৃহকর্ত্রী। রেইকো সেখানে দাঁড়িয়ে গল্প করল তার সাথে। মহিলা ভেতরে গিয়ে একটা বড় প্লাস্টিক ব্যাগ এনে দিল। রেইকো তাকে ধন্যবাদ দিয়ে গুড নাইট বলে ফিরে আসলো আমি যেখানে দাঁড়িয়েছিলাম। দেখো, ব্যাগ খুলে দেখালো সে। ভেতরে থোকায় থোকায় আঙুর ভর্তি। আঙুর পছন্দ করো তো? অবশ্যই। সে সবচেয়ে উপরের থোকাটা আমার হাতে দিল। খেতে পারো, ধুয়ে রাখা আছে। আমরা আঙুর খেতে খেতে এগুলাম। আঙুরের খোসা আর বীজ মাটিতে ফেলতে লাগলাম। একদম টাটকা আর সুস্বাদু ছিল আঙুরগুলো। আমি ওদের ছেলেকে মাঝে মাঝে পিয়ানো লেসন দেই, তার বদলে ওরা আমাকে বিভিন্ন জিনিস দেয়। ওয়াইনও ওদের থেকে পাওয়া। মাঝে মধ্যে ওদের দিয়ে শহর থেকে জিনিসপত্র কিনে আনাই। তোমার কালকের বাকি অংশ শুনতে চাই, আমি বললাম। ঠিক আছে, রেইকো বলল। কিন্তু আমরা যদি প্রতিদিন দেরি করে ফিরি, তাহলে নাওকো অন্য সন্দেহ করতে পারে। আমি সেই ঝুঁকি নিতে রাজি আছি। ওকে চলো, আমার মাথার উপর ছাদ দরকার, আজকে একটু ঠান্ডা বাইরে। টেনিস কোর্টের দিকে আসতেই সে বামে গেল। আমরা সরু একটা সিঁড়ি বেয়ে নামলাম। সেখানে কিছু স্টোর হাউসের সারি। রেইকো সবচেয়ে কাছের ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালালো। ভেতরে আসো। কিছুই নেই এখানে অবশ্য। স্টোর হাউসের ভেতরে স্কি, বোট আর পোল জমা করে রাখা, আর মেঝেতে বরফ সরানোর সরঞ্জাম আর রক সল্টের ব্যাগ। যখন একা থাকতে ইচ্ছে হতো আমার, এখানে চলে আসতাম গিটার প্র্যাকটিসের জন্য। ছিমছাম, তাই না? রেইকো এক ব্যাগ রক সল্টের উপরে বসলো, আমাকে বলল পাশের ব্যাগে বসতে। আমি তাই করলাম। এখানে বায়ু চলাচলের তেমন ব্যবস্থা নেই। ধূমপান করলে তোমার সমস্যা হবে? কোনো সমস্যা নেই, করতে পারো, আমি বললাম। এই একটা অভ্যাস আমি কোনোভাবেই বাদ দিতে পারছি না। সে তৃপ্তির ধোঁয়া ছেড়ে বলল। সবাই এরকম ধূমপান পছন্দ করে না, রেইকো যতটা করে। আমি আঙুর খেতে লাগলাম।
সাবধানে খোসা ছাড়িয়ে খেয়াল রাখলাম খোসা আর বীজ যেন বাইরে না পড়ে। একটা টিনের কৌটাকে ময়লার ডিব্বা হিসেবে ব্যবহার করলাম। তাহলে শুরু করা যাক। কতদূর ছিলাম গতকাল আমরা? রেইকো জিজ্ঞেস করেছিল। অন্ধকার ঝড়ের রাতে তুমি পাখির বাসা জোগাড় করতে খারাপ পাহাড়ে উঠেছিলে। তুমি দারুণভাবে মুখ স্বাভাবিক রেখে কৌতুক করতে পারো, রেইকো বলল। উম, দাঁড়াও, মনে হয় শেষ বলেছিলাম আমি মেয়েটাকে প্রতি শনিবার সকালে পিয়ানো লেসন দিচ্ছিলাম। হ্যাঁ, সেটাই। পৃথিবীর মানুষকে তুমি দুভাগে ভাগ করতে পারো, যারা ভালো শেখাতে পারে আর যারা পারে না। আমি প্রথম দলের, রেইকো বলল। যখন ছোট ছিলাম তখন আমি এই নিয়ে কখনো ভাবিনি, কিংবা আমি হয়তো নিজেকে শিক্ষক হিসেবে কখনো দেখতেও চাইনি। কিন্তু বয়স হওয়ার পর, নিজেকে চেনার পর বুঝতে পারলাম আমি আসলেই ভালো শিক্ষক, বেশ ভালো। সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। নিজের চেয়ে অন্যের প্রতি আমার ধৈর্য অনেক বেশি। অন্যদের ভেতর থেকে তার ভালোটা বের করে আনতে পারি আমি যতটা না নিজের থেকে পারি। আমি সেরকম মানুষ। ম্যাচের বাক্সের ঘষা অংশটার মতো হলাম আমি, আর তাতেই আমি খুশি। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দ্বিতীয় সারির ম্যাচ হওয়ার চেয়ে প্রথম সারির ম্যাচের বাক্স হওয়া ভালো। আমি নিজের ভেতর এটা পরিষ্কার টের পেয়েছি, তারপরে ওই মেয়েটাকে শেখাতে শুরু করেছি। এর আগেও যখন বয়স কম ছিল কয়েকজনকে শিখিয়েছি, কিন্তু নিজের মতো করে নয়, অন্যের সহকারী হিসেবে। ওকে শেখানো শুরু করার পর থেকে নিজেকে সেভাবে দেখা শুরু করেছি। সবাই দেখো, আমি একজন ভালো শিক্ষক। এতই ভালো ছিল লেসনগুলো। কালকে যা বলেছিলাম, টেকনিক্যাল বাজানোর মতো কিছু মেয়েটার মধ্যে ছিল না, আর তার পেশাদার মিউজিশিয়ান হওয়ার প্রশ্নই ওঠে না। তাই আমার কাজ সহজ ছিল। তার উপর সে যে স্কুলে পড়ছিল সেখানে যে কেউ মোটামুটি মাঝারি গ্রেড পেলেও সকলেই কলেজে ভর্তি হতে পারে। তার মানে তাকে মরার মতো পড়াশোনাও করতে হবে না, আর ওর মাও সমস্যা ছিল না, তাই শেখানো সহজ ছিল। আমি তাকে কিছুর জন্য চাপ দেইনি। ওর সাথে প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম ও সেরকম মেয়ে যাদেরকে চাপ দিয়ে কিছু করানো যাবে না। সে ছিল সেরকম মেয়ে যে মিষ্টি করে সবকিছুতে হ্যাঁতে হ্যাঁ বলবে, কিন্তু সে যা চায় না তা সে করবে না। তাই প্রথমেই আমি ওকে তা করতে দিলাম যা সে করতে চায়, 100 ভাগ নিজের মতো করে বাজানো। তারপর একই জিনিস আমি ওর সামনে অন্যভাবে বাজালাম। তারপর আমরা আলোচনা করলাম কোনটা বেশি ভালো, কোনটা সে পছন্দ করে। তারপর তাকে আবার বাজাতে দিলাম। আগের বারের চেয়ে তার বাজানো এবার 10 গুণ ভালো হলো। সে নিজে থেকেই বুঝতে পারল কোনটা ভালো কাজ করে, আর সেগুলো সে নিজের মধ্যে নিয়ে আসলো। রেইকো এক মুহূর্তের জন্য থেমে সিগারেটের জ্বলন্ত মুখের দিকে তাকিয়ে থাকল। আমি কিছু না বলে চুপচাপ আঙুর খেতে লাগলাম। আমি জানি মিউজিক সম্পর্কে আমার নিজের ভালো ধারণা আছে, কিন্তু তার আরো বেশি ছিল। আমার মনে হতো কি বিশাল অপচয়। আমার মনে হতো যদি সে একজন ভালো শিক্ষকের কাছে শুরু করতে পারত, ভালো ট্রেনিং পেত, সে অনেক দূর যেতে পারত। কিন্তু আমার ধারণা ভুল ছিল। সে ওই ধরনের মেয়ে না যে যথাযথ ট্রেনিং হজম করতে পারবে। এরকম কিছু মানুষ আছে, তাদের মেধা অসামান্য, কিন্তু সেই মেধা কাজে লাগানোর কোনো চেষ্টাই তারা করে না। অল্প কিছু নাড়াচাড়া করেই তারা শেষ করে দেয়। আমি এরকম মানুষ অনেক দেখেছি। প্রথমে তোমার মনে হবে তারা খুবই দারুণ। ধরো তারা কোনো জটিল মিউজিক পিস দেখা মাত্র বুঝে ফেলতে পারে আর ভালোভাবে বাজিয়েও ফেলতে পারে। তুমি তাদের বাজানো দেখে পাগল হয়ে যাবে।
তোমার মনে হবে আমি 1000 বছর ধরে চেষ্টা করলেও এরকম বাজাতে পারবো না। কিন্তু তাদের দৌড় ওই পর্যন্তই, এর বেশি তারা পারে না। কেন পারে না? কারণ তারা কোনো চেষ্টা করে না, কোনো পরিশ্রম করে না। তাদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই। তারা বিপথে চলে গেছে। তাদের যথেষ্ট মেধা ছিল, তাই তারা অনেক কিছু ভালো বাজাতে পারত কোনো চেষ্টা ছাড়াই। আর তারা ছোটবেলা থেকেই লোকজনের প্রশংসা শুনে বড় হয়েছে, তাই পরিশ্রম তাদের কাছে সময় নষ্ট মনে হয়। তারা এমন কিছু মিউজিক পিস বেছে নেবে যেটা অন্যদের তুলতে হয়তো 3 সপ্তাহ লাগবে, তারপর তারা অর্ধেক সময়ে তা মোটামুটি তুলে ফেলবে। আর শিক্ষকদের মনে হবে তারা যথেষ্ট পরিশ্রম করেছে, তাই তাদের পরের কাজ করতে দেবে। তারা সেটাও অর্ধেক সময়ে করবে আর তারপরটা শুরু করবে। তারা কখনোই শিক্ষকের চাপের মধ্যে নিজেকে ফেলবে না। চরিত্র গঠনের জন্য যেটা সবচেয়ে জরুরি। খুব খারাপ। আমার নিজের স্বভাবও এমন ছিল, কিন্তু ভাগ্য ভালো যে আমি খুব কঠিন একজন শিক্ষক পেয়েছিলাম যে চাপের মধ্যে রাখত। যাই হোক, ওকে শেখানোর মধ্যে আনন্দই পেয়েছিলাম, যেন খোলা রাস্তায় স্পোর্টস কার চালানোর মতো, যেগুলোতে হালকা স্পর্শেই কাজ করে, কখনো কখনো একটু বেশি তাড়াতাড়ি কাজ করে। এই ধরনের বাচ্চাদের শেখানোর উপায় হলো তাদের বেশি প্রশংসা না করা। তারা প্রশংসায় এত অভ্যস্ত হতে থাকে যে তারা প্রশংসা তখন আর দাম দেয় না। তোমাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে এদের সাথে। আর তুমি তাদের উপর কিছু চাপিয়েও দিতে পারবে না। তাদের নিজে নিজে করতে শেখাতে হবে। তাদেরকে তাড়াহুড়ো করে একটা শেষ করে পরেরটা শুরু করতে দেওয়া যাবে না। তাদের চিন্তা করাতে হবে, ব্যাস ওইটুকুই। ওইটুকুই করতে পারলেই তুমি ভালো ফলাফল পাবে। রেইকো তার ঠোঁট থেকে সিগারেটের অবশিষ্ট অংশ মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলল। তারপর লম্বা নিঃশ্বাস নিল, যেন নিজেকে শান্ত করতে চাইছে। যখন ওর ক্লাস শেষ হতো, আমরা একসাথে বসে গল্প করতাম, রংচা খেতাম। কখনো কখনো ওকে আমি জ্যাজ পিয়ানো বাজানোর স্টাইল দেখাতাম, যেমন বাড পাওয়েল কিভাবে বাজায়, কিংবা থেলোনিয়াস মস্ক এভাবে বাজায়। কিন্তু বেশিরভাগ সময় এসে কথা বলতো। আর কত কথা সে যে বলতে পারত! সে ঠিকই তোমার মনোযোগ নিয়ে নেবে। কালকে যেমন বলেছিলাম, আমার মনে হয় তার বেশিরভাগ কাহিনী বানোয়াট ছিল, তবে ইন্টারেস্টিংও ছিল। সে খুব ভালো পর্যবেক্ষক ছিল। বুঝে শুনে প্রতিটি কথা বলতো, স্পষ্ট কিন্তু মজা করে। সে তোমার আবেগ ছিদ্র করে ঢুকে যাবে। হ্যাঁ, সত্যি, সেটা সে খুব ভালো পারত। লোকজনের মন নিয়ে খেলা, তোমাকে পুতুলের মতো নাচানো। সে যা চায় তা সে তোমাকে অনুভব করাতে বাধ্য করতে পারবে। রাগ কিংবা দুঃখ, কিংবা সহানুভূতিশীল, কিংবা হতাশ, কিংবা সুখী, সে কোনো কারণ ছাড়াই মানুষের আবেগ নিয়ে খেলে, কারণ তার নিজের ক্ষমতা পরীক্ষা করতে চায়। অবশ্য আমি এসব বুঝেছি পরে। তখন আমার কোনো ধারণা ছিল না সে কি করছে আমাকে নিয়ে। রেকো কয়েকটা আঙুর খেতে খেতে মাথা নাড়ল। অসুস্থ, সে বলল। মেয়েটা পুরোই অসুস্থ ছিল। সে ছিল পচা আপেলের মতো, যার সাথে থাকলে বাকি আপেলও পচে যায়। আর কোনো কিছুতেই তার সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। মারা যাওয়া না পর্যন্ত সে এরকম অসুস্থই থাকবে। সেদিক থেকে ভাবলে সে ছিল দুঃখী, ছোট একটা রাক্ষসী। তার প্রতি হয়তো আমার সমবেদনা থাকতো, যদি না আমাকে তার শিকার বানাতো। আমি হয়তো তাকেই কারো শিকার হিসেবে দেখতাম। রেইকো আরো কয়েকটা আঙুর মুখে পড়ল। মনে হলো সে ভাবছে কিভাবে আরো ভালোভাবে গুছিয়ে গল্পটা বলা যায়। যাই হোক, 6 মাস আমার তার সাথে ভালো সময়ই কাটেছিল। তার গল্প কখনো কখনো আমার কাছে একটু অদ্ভুত লাগতো। সে হয়তো কাহিনী বলছে, আমার শুনে ভয় লাগতো। সে কাউকে একটু বেশিই ঘৃণা করে ফেলেছে, কিংবা সে হয়তো একটু বেশিই চালাক।
আমি মনে মনে ভাবতাম, তার মনের ভেতর আসলে আছে কি? কিন্তু যত যাই হোক, সবার মধ্যেই তো কিছু না কিছু দোষ থাকে, তাই না? আর সবচেয়ে বড় কথা হলো, ওর চরিত্র বা ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার আমি কে? আমি তো স্রেফ পিয়ানোর শিক্ষক। আমার চিন্তা শুধু ও ঠিকমতো প্র্যাকটিস করছে কিনা। তাছাড়া সত্যি বলতে আমি ওকে পছন্দ করতাম, ভালোই পছন্দ করতাম। তারপরেও আমি সাবধান ছিলাম। ওকে আমার ব্যক্তিগত কোনো কথা বলিনি। আমার ভেতর থেকে মনে হয়েছে ওর সাথে নিজের ব্যাপারে কোনো কথা না বলাই ভালো। সে আমাকে ১০১টা প্রশ্ন করেছে। আমার ব্যাপারে জানার জন্য সে মারা যাচ্ছিল। কিন্তু আমি শুধু তাকে সাধারণ জিনিস বলেছি, যেমন আমার ছোটবেলা কিংবা কোনো স্কুলে গিয়েছি এইসব। আরও বেশি জানতে চাইতো, কিন্তু আমি ওকে বলেছি আর কিছুই বলার মতো নেই। আমার জীবন খুবই বোরিং। আমার স্বামী খুবই সাধারণ একজন মানুষ, বাচ্চাও সাধারণ, আর সারাদিন বাসায় কাজ করি। আমি তোমাকে অনেক পছন্দ করি। সে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল। তার চোখের ভাষায় কোনো ইশারা ছিল, আমার গায়ে কাঁটা দিত। ভালো লাগতো, কিন্তু তবুও আমি তাকে এর বেশি কিছু বলিনি। তারপর এলো সেই বিশেষ দিন, মে মাসের একদিন। যতদূর মনে পড়ে, তার লেসনের মাঝখানে সে বলল তার শরীর খারাপ লাগছে। দেখলাম তার মুখ শুকিয়ে গেছে, ঘাম হচ্ছে। আমি প্রশ্ন করলাম সে বাসায় যেতে চায় কিনা, কিন্তু সে বলল কিছুক্ষণ শুয়ে থাকলে তার ভালো লাগবে। আমি আক্ষরিকভাবে তাকে কোলে করে বেডরুমে নিয়ে গেলাম। আমাদের সোফা অনেক ছোট ছিল, বিছানা ছাড়া কোথাও আর শোয়ানো সম্ভব ছিল না। সে এই সমস্যার জন্য ক্ষমা চাইতে লাগলো। আমি ওকে শান্ত করলাম এই বলে যে এটা কোনো সমস্যা না, সে কোনো কিছু পান করতে চায় কিনা। সে না করল, বলল আমি যেন তার কাছেই থাকি। আমি বললাম কোনো সমস্যা নেই, আমি থাকব। কয়েক মিনিট পরে সে বলল আমি তার পিঠটা একটু মাসাজ করে দিতে পারবো কিনা। ওর গলা শুনে মনে হচ্ছিল সে অনেক কষ্ট পাচ্ছে আর ভয়াবহ ঘাম ছিল। আমি তাকে ভালো করে মাসাজ করে দিতে লাগলাম। তারপর সে আবার ক্ষমা চেয়ে বলল তার ব্রা খুলে দিতে আমার কোনো সমস্যা আছে কিনা, তার নাকি ব্যথা লাগছে। আমি কিছু বুঝতে না পেরে তাই করলাম। ওর পরনে ছিল স্কিন টাইট ব্লাউজ। আমার বেশ কসরত করে ওর ব্লাউজের বোতামগুলো আর ব্রার হুক খুলতে হলো। ১৩ বছরের একজন মেয়ের তুলনায় ওর বুক বেশ উন্নত, আমার প্রায় দ্বিগুণ। আর সে কিশোরীদের ব্রা পরা ছিল না, তার ব্রা ছিল একদম পূর্ণবয়স্ক মডেলের মতো দামি। অবশ্যই আমি তখন এসবে এত মনোযোগ দেইনি। আমি গাধার মতো ওর পিঠ মাসাজ করতে লাগলাম। সে বারবার ক্ষমা চাইতে লাগলো। তার গলা শুনে মনে হচ্ছিল কষ্টে মারা যাচ্ছে। আর আমি খালি বলছিলাম ইটস ওকে, ইটস ওকে। রেকো তার পরবর্তী সিগারেটের ছাই মেঝেতে ফেলল। আর আমি আঙুর খাওয়া বাদ দিয়ে আমার পুরো মনোযোগ ওর গল্পের মধ্যে ঢেলে দিয়েছি। কিছুক্ষণ পর সে ফোঁপাতে লাগলো। কি হয়েছে, কি হয়েছে? আমি ওকে জিজ্ঞেস করলাম। কিছু না, সে বলল। মনে তো হচ্ছে না কিছু না, আমি বললাম। সত্যি কথা বলো আমাকে, কি হয়েছে তোমার? তারপর সে বলল আমার এরকম মাঝে মাঝে হয়, আমি বুঝতে পারি না কি করব। আমি খুব একা আর দুঃখী। আমি কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না, কেউ আমাকে ভালোবাসে না। যখন অনেক কষ্ট পাই তখন এরকম হয়। আমি রাতে ঘুমোতে পারি না, আমার খাওয়ার রুচি চলে গেছে। শুধু এখানে পিয়ানো শিখতে আসলেই আমার যা একটু ভালো লাগে। সুতরাং আমি বললাম
তুমি আমার সাথে কথা বলতে পারো, বলো এরকম কেন হচ্ছে তোমার? তার বাসার অবস্থা ভালো নয়, সে বলল। তার বাবা তার মাকে ভালোবাসতে পারছে না, তারাও তাকে ভালোবাসে না। বাবার সাথে আরেক মহিলার সম্পর্ক হয়েছে, তাই খুব কম বাসায় আসে। অকারণে তার মা আধ পাগল হয়ে গেছে, আর সমস্ত রাগ ওর ওপর ছাড়ে। ওর মা নাকি ওকে প্রায় প্রতিদিনই মারধর করে, তাই ওর আর ওই বাসায় যেতে ইচ্ছে করে না। সে বিলাপ করছিল, তার চোখ ভর্তি পানি। আহা, ওই সুন্দর চোখগুলো! ঈশ্বরের মনকেও গলিয়ে দিতে পারে ওই চোখগুলো। তাই আমি ওকে বললাম, ওর বাসায় যদি এরকম ঘটনা হয়, সে যখন খুশি আমার এখানে চলে আসতে পারে। এটা শুনে সে আমাকে জড়িয়ে ধরে বলল, ওহ, আমি সরি, তুমি না থাকলে আমি কি যে করতাম। আমাকে কখনো ছেড়ে যেও না, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তারপর আমি জানি না, আমি ওর মাথা বুকে চেপেছিলাম আর সান্ত্বনা দিচ্ছিলাম। সে আমাকে জড়িয়ে ধরেছিল, তার হাত আমার পিঠে ঘষছিল। আমার কেমন জানি অদ্ভুত লাগতে লাগলো। আমি উত্তেজিত বোধ করতে শুরু করলাম। মানে, বুঝতে পারছো? শুধু সেই সময় আমি বুঝতে পারলাম, সে উপরে যাই সাজুক, ভেতরে একদম সমকামী, লেসবিয়ান। এরকম আমার আগেও একবার হয়েছিল, হাই স্কুলে থাকতে, উপরের ক্লাসের মেয়েদের সাথে। যাই হোক, আমি থামতে বললাম। ও প্লিজ, বলল সে, আরেকটু, আমি খুব একা, আমাকে বিশ্বাস করো, তুমি ছাড়া আমার কেউ নেই, আমাকে দূরে ঠেলে দিও না। সিগারেটে টান দেওয়ার জন্য একটু বিরতি দিল রেইকো। জানো, এই প্রথম আমি কোনো পুরুষকে এই কাহিনী বললাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে বলেছি কারণ কেন জানি আমার মনে হয়েছে তোমাকে আমার বলতে হবে। কিন্তু আসলে পুরো ব্যাপারটা আমার জন্য খুবই বিব্রতকর। আমি সরি, বললাম তাকে, কারণ আর কি বলা যেতে পারে আমার মাথায় আসলো না। আমার মনে হচ্ছিল আমার মাথার সব তার ছিঁড়ে যাবে যে কোনো সময়। তারপরে আমার অবশ ব্রেনের কোথাও এই চিন্তা আসলো যে আমাকে এটা থামাতে হবে। একবার যদি আমি এটা হতে দেই, আমি আর কখনো থামাতে পারবো না। আমাকে সারা জীবন এই গোপনীয়তা বহন করতে হবে। আমার মাথায় আবার সব জট পাকিয়ে যাচ্ছিল। আমি আমার মেয়ের কথাও ভাবলাম, কেমন হবে যদি সে আমাকে এই অবস্থায় দেখে ফেলে। আর শনিবার আমার বাবা মায়ের বাসায় ৩টা পর্যন্ত থাকার কথা। যদি সে কোনো কারণে আগে চলে আসে, না বলে। এইসব চিন্তা আমাকে শক্তি জোগালো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। থামো, এক্ষুনি থামো, আমি চিৎকার করে বললাম। থামো, আমি আরেকবার চিৎকার করে বললাম। তারপর যত জোরে সম্ভব একটা চড় বসিয়ে দিলাম ওর গালে। অবশেষে সে থামল, উঠে আমার দিকে তাকালো। আমরা দুজন নগ্ন, বিছানায় হাঁটুর উপর ভর দিয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছি। ওর বয়স 13, আমার 31। আমি জানি না কেন, কিন্তু ওর নগ্ন শরীরের দিকে তাকিয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। ওই দৃশ্য আমার মনে এখনো স্পষ্ট। বিশ্বাস করতে পারছিলাম না আমি একটা 13 বছরের মেয়ের শরীরের দিকে তাকিয়ে আছি। এখনো বিশ্বাস হয় না। ওর তুলনায় আমার যে শরীর ছিল তা দেখলে তুমি কেঁদে ফেলতে, বিশ্বাস করো। আমার বলার কিছু ছিল না, বললামও না কিছু। কি সমস্যা তোমার? আমাকে বলল সে। তোমার তো ভালোই লাগছিল, বলো, লাগছিল না? আমি জানতাম তোমার ভালো লাগবে। প্রথম দিনে যখন দেখা হলো
তখনই বুঝেছিলাম। আমি বিছানা থেকে নেমে শরীরে রোব জড়ালাম আর ওকে বললাম বেরিয়ে যেতে, আর কখনো যেন না আসে। সে আমার দিকে খালি তাকিয়ে থাকল। তার চোখ একদম সমতল হয়ে গিয়েছিল। আমি ওগুলোকে আগে কখনো অমন দেখিনি। যেন কার্ডবোর্ডে রং করা, কোনো গভীরতা ছিল না। আমার দিকে এভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে কোনো কথা না বলে তার কাপড় সব জড়ো করল। তারপর যত ধীরে সম্ভব একটা একটা করে পড়ল। পিয়ানোর রুমে গিয়ে ব্যাগ থেকে চিরুনি বের করে চুল আঁচড়ে রুমাল বের করে ঠোঁট থেকে রক্ত মুছে জুতো পরে বেরিয়ে গেল। পরের শনিবার সে আসেনি। সারাটা দিন আমার বুক ধড়ফড় করছিল, যদি সে আসে। আমি কোনো কাজ করতে পারিনি, মনোযোগ বসছিল না। আর কখনো অবশ্য আসেনি। ও অহংকারী ছিল ঠিকই, আমার উপর ওর বিশ্বাস শেষ হয়ে গিয়েছিল। সে তার পরের সপ্তাহেও আসেনি, তার পরের সপ্তাহেও না। 1 মাস পার হয়ে গেল। আমি ধরে নিয়েছিলাম সময় গেলে আমি সব ভুলে যেতে পারবো, কিন্তু পারিনি। যখন বাসায় একা থাকতাম তার উপস্থিতি অনুভব করতে পারতাম। স্নায়ুতে আঘাত করত। পিয়ানো বাজাতে পারতাম না, কিন্তু চিন্তা করতে পারতাম না। প্রায় মাস আমি একদম কোনো কাজ করতে পারিনি। তারপর একদিন বাইরে গেলে আমার মনে হলো কোনো কিছু একটা ঠিক নেই। আশেপাশের লোকজন অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছিল। ওদের দৃষ্টি ছিল অন্যরকম। দেখা হলে তারা ভদ্রভাবে শুভেচ্ছা জানাচ্ছিল ঠিকই, কিন্তু তাদের গলার স্বর অন্যরকম শোনাচ্ছিল। তাদের ব্যবহার অস্বাভাবিক লাগছিল আমার কাছে। আমার প্রতিবেশী মহিলা যে মাঝে মাঝে আমার সাথে গল্প করতে আসতো, আমাকে এড়িয়ে চলছে মনে হলো। আমি এসব নিয়ে অহেতুক দুশ্চিন্তা করতে চাইলাম না, কারণ এসব মনে হওয়া আমার অসুস্থতার প্রথম লক্ষণ। তারপর একদিন আরেকজন মহিলা, যার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, দেখা করতে আসলো। আমরা সমবয়সী ছিলাম। সে ছিল আমার মায়ের বান্ধবীর মেয়ে, আর ওর মেয়েও আমার মেয়ের সাথে একই কিন্ডারগার্টেনে গিয়েছিল। তাই আমরা ভালোই ঘনিষ্ঠ ছিলাম বলা যায়। সে একদিন হাজির হয়ে আমাকে বলল, আমাকে নিয়ে খুব খারাপ একটা গুজব চলছে, আমি কিছু জানি কিনা। আমি বললাম, আমি কিছু জানি না। কি গুজব? জানতে চাইলাম। বলতে পারবো না, সে খুবই জঘন্য, সে বলল। কিন্তু এতটুকু যখন বলেছ, বাকিটা তো বলতেই হবে। তারপরেও সে অনেকক্ষণ গড়িমসি করল, কিন্তু আমি তার থেকে বের করেই ছাড়লাম। তার আসল উদ্দেশ্য ছিল সে যা শুনেছে আমাকে তা বলা, সুতরাং একসময় না একসময় তাকে বলতেই হতো। তার ভাষ্যমতে লোকজন বলছে আমি একজন সুযোগ সন্ধানী ছোপা লেসবিয়ান, যে কিনা কিছুদিন পর পর মানসিক হাসপাতালে যায়, আর আমি নাকি আমার পিয়ানোর ছাত্রীর জামা কাপড় টান দিয়ে ছিঁড়ে ফেলেছি, খুব খারাপ কাজ করতে চেয়েছি। সে বাধা দিলে এমন মারধর করেছি যে তার মুখ ফুলে গেছে। তার এসব কাহিনী বানালেও খারাপ বিষয় যেটা সেটা হলো তারা জানতো আমি হাসপাতালে ছিলাম। আমার বান্ধবী সবাইকে বলেছিল যে সে আমাকে অনেকদিন ধরে চেনে, যেরকম বলা হচ্ছে আমি মোটেও সেরকম না। কিন্তু ওই মেয়ের বাবা মা স্বাভাবিকভাবেই মেয়ের গল্পটাই বিশ্বাস করেছিল আর চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। সেই সাথে তারা আমার ব্যাপারে খোঁজ খবরও নিচ্ছিল। সেজন্য আমার মানসিক অসুস্থতার ইতিহাস তাদের অজানা নয়। আমার বান্ধবী যেরকমভাবে কাহিনীটা শুনেছে সেটা বলল। সে কাহিনীটা হলো, মেয়েটা ক্লাস থেকে বাসায় গেছে একদিন, সেই দিন তার মুখ ফোলা, ঠোঁট কাঁটা এবং রক্তাক্ত, ব্লাউজের বোতাম নেই, এমনকি তার অন্তর্বাস পর্যন্ত ছেঁড়া। বিশ্বাস করা যায়? সে এসব করেছে তার কাহিনী বিশ্বাসযোগ্য করার জন্য। তার মা
তার থেকে পুরো কাহিনী টেনে বের করে। আমি পুরো দৃশ্যটা দেখতে পারছি। ব্লাউজে রক্ত ফেলছে, বোতাম ছিঁড়ছে, ব্রায়ের ফিতা ছিঁড়ছে, চোখ লাল না হওয়া পর্যন্ত কেঁদে যাচ্ছে, চুল আওলা ঝাওলা, মাকে এক বস্তা মিথ্যা গল্প শোনাচ্ছে। যারা ওর গল্প বিশ্বাস করেছে তাদের আমি দোষ দিচ্ছি না। আমি নিজেও তাকে বিশ্বাস করতাম। এই পুতুলের মতো সুন্দর মেয়েটার জিহ্বার সাপের মতো। সে কাঁদতে কাঁদতে বাসায় আসলো, কিছু বলতে পারছে না, কারণ লজ্জাজনক ব্যাপার। শেষে কোনো রকমে সে ঘটনা বলে ফেলেছে। লোকজন অবশ্যই তাকে বিশ্বাস করবে। আরো খারাপ ব্যাপার, আমি সত্যি সত্যি হাসপাতালে থাকার ইতিহাস আছে। আমি তাকে সত্যি থাপ্পড় মেরেছি। আমাকে কে বিশ্বাস করতে যাবে? হয়তো শুধুমাত্র আমার স্বামী আমাকে বিশ্বাস করতে পারে, আর কেউ না। পরের কিছুদিন আমি নিজের সাথে যুদ্ধ করলাম, তাকে সব খুলে বলবো কিনা। যখন বললাম, সে আমাকে বিশ্বাস করলো। অবশ্যই আমি তাকে সব বললাম। ওই দিন যা যা হয়েছে, লেসবিয়ান মেয়েটা কি কি করেছে আমার সাথে, কিভাবে আমি তাকে থাপ্পড় মেরেছি। আমি শুধু তাকে বলিনি আমার অনুভূতিটা কি ছিল। আমার পক্ষে সেটা বলা সম্ভব ছিল না। যা হোক, সে ভীষণ ক্ষেপে গেল, জোরাজুরি করতে লাগলো ওই মেয়ের বাসায় যাবে। আমাকে বিয়ে করেছো তুমি, তুমি একজন মা, কোনোভাবেই তুমি একজন লেসবিয়ান নও। ফাজলামের জায়গা পায় না। কিন্তু আমি তাকে যেতে দেইনি। আরো খারাপ হতো তাহলে পুরো ব্যাপারটা। আমি জানতাম ওই মেয়ে ভীষণভাবে অসুস্থ। আমি কয়েকশো অসুস্থ মানুষ দেখেছি। মেয়েটার ভেতরে একদম পচে গিয়েছিল। ওই সুন্দর চামড়া তুলে ফেলো, ভেতরে পচা মাংস ছাড়া আর কিছুই পাবে না। আমি জানি আমি খুব খারাপভাবে বলছি, কিন্তু এটা পুরোপুরি সত্যি। আমি এটাও জানতাম সাধারণ মানুষ তার সত্যিকারের দিক কখনো দেখতে পাবে না। আমাদের জেতার কোনো সুযোগ নেই। প্রথম কথা, কে বিশ্বাস করবে একজন ১৩ বছরের মেয়ে ফাঁদে ফেলে ৩১ বছরে এক মহিলাকে সমকাম করতে চেয়েছে? আমরা যাই বলি না কেন, তারা তাই বিশ্বাস করবে যা তারা বিশ্বাস করতে চায়। আমরা যত যুদ্ধ করব, তারা তত বিপদ বাড়াবে। আমাদের সাথে একমাত্র পথ যেটা খোলা ছিল তা হলো অন্য কোথাও চলে যাওয়া। এখানে যদি আমি এরকম চাপ নিয়ে আর বেশি দিন থাকি, আমি হয়তো আবার অসুস্থ হয়ে পড়ব। লক্ষণ টের পাচ্ছিলাম। আমাদেরকে অন্য কোথাও যেতে হবে, যেখানে কেউ আমাদেরকে চেনে না। আমার স্বামী যাওয়ার জন্য তৈরি ছিল না। সে বুঝতে পারেনি সমস্যাটা কত বড়। আর সমস্যাটাও খারাপ ছিল। সে তার চাকরি পছন্দ করত। আমরা নিজেদের বাসায় থিতু হয়ে পড়েছি। আমাদের মেয়ে তার কিন্ডারগার্টেন পছন্দ করে। কিছুদিন অপেক্ষা করো, সে বলল। আমরা হুট করে কোথাও চলে যেতে পারি না। চাকরি তো পেতে হবে, বাড়িও বিক্রি করতে হবে, আর একটা কিন্ডারগার্টেন পেতে হবে। ২ মাস সময় লাগবে কমপক্ষে। ২ মাস অপেক্ষা করতে পারবো না, তাকে বললাম। আমি একদম শেষ হয়ে যাব। বিশ্বাস করো, বানিয়ে বলছি না। আমি জানি কি চলছে। লক্ষণ স্পষ্ট তখন। কান ভো ভো করে, আজব সব শব্দ শুনতে পাই। ঘুমাতে পারছিলাম না আমি। সে প্রস্তাব করল, তাহলে আমি আগে যাই কোথাও। সে সব ঝামেলা মিটিয়ে পরে আমার কাছে চলে আসবে। না, আমি বললাম, একা কোথাও যাব না। তুমি না থাকলে আমি একদম ভেঙে পড়ব। তোমাকে আমার প্রয়োজন। আমাকে একা ছেড়ে দিও না। সে আমাকে জড়িয়ে ধরে আমাকে বোঝালো, অনুরোধ করলো একটু ধৈর্য ধরতে। স্রেফ ১ মাস সময় চাইল সে। এর মধ্যে সে সব গুছিয়ে ফেলবে। এই চাকরি ছেড়ে নতুন চাকরি নেবে, বাড়ি বিক্রি করবে, কিন্ডারগার্টেনে খোঁজ নেবে। এমনও হতে পারে অস্ট্রেলিয়ায় চলে যেতে হতে পারে। ১ মাস, তারপর সব ঠিক হয়ে যাবে। আমার এরপর আর কিছু বলার ছিল না। আমি যদি এর বেশি কিছু জোরাজুরি করি,
তো ফল আরো খারাপ হবে। রেইকো দীর্ঘশ্বাস ফেলে সিলিংয়ের লাইটের দিকে তাকালো। 1 মাস অপেক্ষা করা সম্ভব হয়নি আমার পক্ষে। একদিন আবার সেরকম হলো। ধুপ। এইবার খুব খারাপ অবস্থা। আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম। চুলার গ্যাসও জ্বালানো ছিল। হুঁশ ফিরল যখন আমি হাসপাতালে। সবকিছু শেষ ততক্ষণে। কয়েক মাস লাগলো চিন্তা করার মতো শান্ত হতেই। তারপর আমার স্বামীকে বললাম আমাকে ডিভোর্স দিতে। আমি বললাম তার আমার মেয়ের জন্য এটাই সবচেয়ে ভালো হবে। সে বলল তার কোনো ইচ্ছে নেই আমাকে ডিভোর্স দেওয়ার। আমরা নতুন করে শুরু করতে পারি আবার। সে বলল আমরা 3 জন নতুন কোথাও যেতে পারি, নতুন করে সব শুরু করতে পারি। এখন অনেক দেরি হয়ে গেছে, আমি তাকে বললাম। সবকিছু সেদিনই শেষ হয়ে গেছে যেদিন তুমি আমাকে বলেছিলে 1 মাস অপেক্ষা করতে। তুমি যদি সত্যি নতুন করে শুরু করতে চাইতে আমাকে সেটা বলা উচিত হয়নি। এখন আমরা যেখানেই যাই না কেন, যত দূরেই যাই না কেন, এই একই ঘটনা বারবার হতে থাকবে। আমিও একই জিনিসে বারবার চাইতে থাকবো, আর তোমার কষ্ট বাড়বে। তা আমি আর চাই না। সুতরাং আমাদের ডিভোর্স হয়ে গেল, কিংবা বলা যায় আমি তাকে ডিভোর্স দিলাম। অবশ্য 2 বছর আগে সে আবার বিয়ে করেছে। আমি খুশি যে আমি তাকে আমাকে ছেড়ে দিতে বাধ্য করেছি। সত্য বলছি, আমি জানি আমাকে সারা জীবন এরকমই থাকবো। আমি চাইনি আমার সাথে আরো কাউকে টেনে নিয়ে যেতে। আমি চাইনি কাউকে জোর করে আমার সাথে থাকতে, আর সারাক্ষণ ভয়ে ভয়ে থাকুক যে কখন আবার আমি পাগল হয়ে যাই। সে সবসময় আমার সাথে ভালো ব্যবহার করেছে। একজন আদর্শ স্বামী, বিশ্বস্ত, শক্ত এবং ধৈর্যশীল, যার উপর আমি পুরোপুরি বিশ্বাস করতে পারতাম। আমাকে সুস্থ করার জন্য সে সবকিছু চেষ্টা করেছে। আমি সুস্থ হওয়ার জন্য সবকিছু চেষ্টা করেছে। তার জন্য আর আমার মেয়ের জন্য। আমি বিশ্বাস করতাম আমি সুস্থ হব। আমাদের বিবাহিত জীবনের 6 বছর আমি অন্তত সুখী ছিলাম। ধূপ, যা যা আমরা তৈরি করতে পেরেছিলাম সব গুড়িয়ে গেল। 1 সেকেন্ডের ভেতর সবকিছু নাই হয়ে গেল। ওই মেয়েটা সব ধ্বংস করে ফেলল। রেইকো সিগারেটের সবগুলো অবশিষ্টাংশ তুলে টিনের ডিব্বায় ফেলল। ভয়াবহ কাহিনী। আমরা অনেক কষ্ট করেছি, অনেক। একটার পর একটা ইট দিয়ে নিজেদের পৃথিবী গড়েছি। আর যখন ধ্বংস হয়ে গেল, ধ্বংস হলো চোখের পলকে। বোঝার আগে সব শেষ। রেইকো উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলল, চলো যাওয়া যাক, দেরি হয়ে গেছে। আকাশ আরো অন্ধকার বাইরে। মেঘ আরো ঘন হয়ে জমেছে। চাঁদ পুরোপুরি অদৃশ্য। এখন টের পেলাম রেইকোর মতো আমিও বাতাসে বৃষ্টির গন্ধ পাচ্ছি। সেই সাথে আমার হাতে ধরা ব্যাগের আঙুরের মিষ্টি গন্ধ। এজন্যই আমি এই জায়গা ছেড়ে যেতে পারি না, সে বলল। বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করতে ভয় পাই। নতুন মানুষের সাথে দেখা করতে, নতুন অনুভূতির সাথে পরিচিত হতে ভয় পাই। বুঝতে পারছি, আমি বললাম, কিন্তু আমার মনে হয় তুমি পারবে। রেইকো হাসল, কিন্তু কিছু বলল না। আপনারা শুনছিলেন হারুকি মোরাকামির লেখা নরওয়েজিয়ান উড গল্পের ৫০ পর্ব। আমাদের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
ধন্যবাদ।